পিয়াস মুচকি হেসে রুমের দরজা খুলে দেয়। তারপর আবার ফেরত এসে নিজে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। তুবা ঘুম থেকে উঠে এতক্ষণে দরজা খোলা পেয়ে উকি দিয়ে রুমে আসে। তারপর পেছন পেছন ইরিনও চলে আসে। এসে প্রিয়াকে একেবারে ফ্রেশ হয়ে বসে থাকতে দেখে তুবা অবাক হয়ে বলে, দুলাভাই করলো সব, তোকে এত সেবা করলো? তো কে করবে শুনি উনি ছাড়া? আমি তো হাত পা জখম করে ঘরে পড়ে আছি। পাশ থেকে ইরিন অবাক হয়ে বলে, দুলাভাই মানি? কে এসেছে? আর ভাবি তুমি রাতে একা থাকলে কিভাবে? ইরিন তখন ফোনে কথা বলে আবারও মুখ থুবড়ে বিছানাতে পড়েছিল। তুবাকে দেখা মাত্রই তুবার পিছু পিছু এই রুমে আসলো, তাই সে এখনো ভাইয়ের খবর পায়নি। তাই তুবা বলে, রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার বড় ভাইয়া এসেছেন। তুমি ঘুমিয়ে গিয়েছিলে বলে আর আমরা ডাকিনি তোমাকে। কি ভাইয়া এসেছে? এখন কোথায়? প্রিয়া বলে, ওয়াশরুমে গেছেন এখন। বলতে বলতেই পিয়াস ওয়াশরুম থেকে বের হয়। তাকে দেখে ইরিন বলে ওঠে, ভাইয়া তুমি খুব খারাপ, এসে থেকে একটাবারও আমার খবর নাওনি। আমি জানি না তুমি এসেছো, আমাকে একটুও তুমি ভালোবাসো না। প্রিয়াস মৃদু হেসে অভিমানী বোনের কাছে আসে। তাকে হালকা করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলে, কে বলেছে ভালোবাসি না? আমার একমাত্র ছোট বোন বলে কথা। রাতে ঘুমাচ্ছিলি বলেই তো ডাকিনি, ডাকলে তো তোরই ঘুমের সমস্যা হতো। দেখলি কত ভাবি তোকে নিয়ে। সান্ত্বনা দিচ্ছ এখন না? আমি জানি তো সব, তবে তোর তো শাস্তি পাওনা আছে। ভাবি যে ব্যথা পেয়েছে জানিয়েছিস আমায়? আমি কিভাবে জানাবো? আম্মুর ফোন আম্মুর কাছে থাকে, আর নতুনটা ইমন নিয়ে নিছে, আমার তো কোনো ফোনই নাই। পিয়াস বোনের অজুহাত দেখে হাসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পড়াশোনা কেমন চলছে? ইরিন পিয়াসের কাছ থেকে এক ধাপ পিছিয়ে গিয়ে বলে, এজন্যই রাগ করি আমি। কোথায় বলবে, কি খাবি, কোথায় যাবি, মন কেমন, ভালো আছিস কিনা, এসব না বলে খালি পড়া আর পড়া। ভালো না, পড়াশোনা ভালো চলছে না, ভালো চলবেও না। ভাইকে মুখ ভেঙচি দিয়ে ইরিন ধপধপ করে রুম থেকে বেরিয়ে যায়। তার কাণ্ড দেখে রুমে থাকা সবাই হেসে ওঠে। পিয়াস তুবাকে বলে, তুবা আপু, একটু গিয়ে তোমার আম্মুকে বলো তোমার আপুর খাবারটা গুছিয়ে দিতে, সকালে ওষুধ আছে বোধহয়, সময় মতো খেতে হবে। তুবাকে আপু বলে সম্বোধন করায় তুবা লজ্জা পেয়ে যায়, তাই সে মিনমিন করে বলে, আমাকে নাম ধরেই ডাকতে পারেন দুলাভাই, ইরিনের মতোই তো আপনার ছোট বোন আমি। তো কি হয়েছে, আপু ডাকলে তো সমস্যা নেই। তুবা লজ্জা পেয়ে মাথা নাড়ায়। তারপর বোনের দিকে তাকিয়ে চলে যায়। সে চলে যেতেই প্রিয়া হেসে বলে, আপনার আপু বলায় তুবা লজ্জা পেয়েছে, মনে হয় না আর প্রয়োজন স্যার আপনার সামনে আসবে। সেটা ভালো নয় কি? আমারও একটু লজ্জা লজ্জাই লাগে বাকিদের সামনে, একটু দূরত্ব থাকাই ভালো। প্রিয়া বুঝদারের মতো মাথা নাড়ায়। তখনই পিয়াসের ফোন আসতেই পিয়াস কলারকে দেখে সিরিয়াস হয়ে যায়। ফোন হাতে নিয়ে প্রিয়াদের বারান্দায় গিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে তার স্যার বলেন, মেজর পিয়াস? ইয়েস স্যার, পিয়াস স্পিকিং। হ্যাঁ পিয়াস, তোমার ছুটির অ্যাপ্লিকেশন দেখেছি আমি, 7 দিনের ছুটির আবেদন করেছো তুমি। জি স্যার, আমার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ইমার্জেন্সি ছুটির প্রয়োজন ছিল। কিন্তু এখানকার বর্তমান পরিস্থিতি তো তুমি জানো, বর্তমান কেসটা তোমার আন্ডারে ছিল, এভাবে তো কাজ ফেলে ছুটি নেওয়া যায় না। তবে তোমার ইমার্জেন্সি বিষয়টা জেনেই তোমাকে পুরোপুরি 7 দিনের নয় 3 দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। তোমার দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য এইটুকু সুযোগ দেওয়া হয়েছে। এখানকার পরিস্থিতি ঠিক থাকলে হয়তো সম্পূর্ণ ছুটি মঞ্জুর করা হতো। বুঝতেই তো পারছো ব্যাপারটা। জি স্যার, আমি বুঝতে পেরেছি। 3 দিনই যথেষ্ট স্যার, নির্ধারিত সময়ের মাঝেই আমি রিপোর্ট করব স্যার। গুড, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। ফোনটা নামিয়ে পিয়াস সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বর্তমানে সেখানকার পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। সেদিনকার ঘটনার পর কিছুদিন সব শান্ত ছিল, তবে তখন তো মাস্টার মাইন্ডকে ধরা যায়নি, তাই আবারও নতুন করে সব শুরু হয়েছে। এটা গোড়া থেকে উপরে না ফেলা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। প্রথমবারের সময় পিয়াস দায়িত্বে ছিল বলে এবারের বিষয়টাও তার আন্ডারেই পড়েছে, তাই একজন টিম লিডার ছাড়া তো কোনো কাজ আগানো সম্ভব না। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও যে তাকে ছুটি দেওয়া হয়েছে সেটাই অনেক। 3 দিন মন মতো পরিবারের সাথে সময় কাটিয়ে তাকে আবারও নিজ কর্মস্থলে চলে যেতে হবে। এসব ভেবে পিয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে। অপরদিকে পিয়াসকে এভাবে ফোন হাতে বারান্দায় চলে যেতে দেখে প্রিয়া টেনশনে পড়ে যায়। নিশ্চয়ই কাজের জায়গা থেকে ফোন এসেছে। কি বলেছে? ছুটি মঞ্জুর হয়েছে তো নাকি? পিয়াসকে এতক্ষণ কথা বলতে শোনায় তাকে আর ডাকেনি প্রিয়া। তবে এবার ওপাশ শান্ত হওয়ায় প্রিয়া পিয়াসকে ডাক দেয়। পিয়াস ডাক শুনে মুখে হাসি ফুটিয়ে রুমে আসে। প্রিয়া বলে ওঠে, আপনার স্যার ফোন দিয়েছিল না? কিছু বলল? কি হয়েছে, থাকছেন তো আপনি? পিয়াস প্রিয়ার পাশে বসে বলে, আমাকে আটকে রাখার জন্য কি চেষ্টা তোমার, কিন্তু লাভ কি? সারা শরীরে জখম বানিয়ে বসে আছো। একটু ছোঁয়ার আগেই নিজেকে ভয়ে থাকতে হয়, কখন জানি কোথায় ব্যথা দিয়ে ফেলি। লাভ কি আমার তবে? এসব কথা রাখুন, ছুটির কথা বলুন। হয়েছে হয়েছে, তবে 7 দিন নয় 3 দিনের ছুটি অ্যাপ্রুভ করেছে। মাত্র 3 দিন, দেখতে দেখতেই তো চলে যাবে। সেটা 3 দিনের জায়গায় 3 মাস দিলেও এমনই মনে হবে। তবে ব্যাপার না, পরবর্তী ছুটি একদম 1 মাসের কাটাবো, তখন তোমার মনের খায়েশ মিটিয়ে তোমার সাথে সময় কাটিয়ে যাব। এবার তো কাজের কাজ কিছুই হলো না। প্রিয়া লজ্জা পেয়ে বলে, আপনি আসলে অসভ্য। আমি যে বলেছিলাম আর্মির সদস্যরা অসভ্য হয়, ঠিকই বলেছিলাম।
আসলে ঠিক বলেছ, তবে তোমায় প্রমাণ করে দেখাতে পারছি না বলে দুঃখ বোধ করছি। তবে আশা করছি পরবর্তী ছুটিতে সুযোগ বুঝে তা প্রমাণ করে দেখিয়ে দিব। এভাবেই পরবর্তী সময়টুকু পিয়াস আর প্রিয়ার সাথে খুনসুটি করে পার হয়। নওশিন বেগম এসে মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে পিয়াসকে নিয়ে সকালের খাবার দেয়। ততক্ষণে রিদান তার মা আর ইমনকে নিয়ে বাসায় চলে আসে। প্রিয়ার অ্যাক্সিডেন্টের খবর শুনেও একটু অসুস্থ থাকায় গতদিন রিদানের মা আসতে পারেনি। তবে আজ সকাল সকাল ছেলের সাথে চলে এসেছেন। তিনি এসে পিয়াসের সাথে পরিচিত হন। ওদের বিয়ের দিন তো ঘটনাটা হঠাৎ ঘটে যাওয়ায় আসতে পারেননি, তাই আজ এসে পরিচিত হলেন। অপরদিকে রিদানকে দেখে ইরিন লুকিয়ে থাকে। তবে বিষয়টা রিদানের চোখে পড়ে যায়। ইরিন কেবল ইমনের পেছনে দাঁড়িয়ে থেকে সবাইকে দেখছে। এভাবে ভাইয়ের পেছনে লুকিয়ে উকিঝুঁকি পারতে দেখে বিষয়টা রিদানের কাছে যেন বেশ ভালো লাগে। ইরিনের বাচ্চামোগুলো দেখে তার কাছে ইরিনকে এখন একটা ছোট্ট বাচ্চার মতোই মনে হচ্ছে, যে বাচ্চার পরনে একটা ছোট্ট গোল ফ্রক পরা, গলায় রাউন্ড করে ওড়না পেঁচানো। অপরদিকে ইমন একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে। দেখে কেউ বলবেই না এরা যমজ ভাই বোন, বরং এই মুহূর্তে দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে বড় ভাই ইমনের ছোট বোন ইরিন। এসব ভেবে অজান্তে রিদানের মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথম বোধ হয় সে ইরিনকে নিতান্তই ছোট ভেবে দেখল, নয়তো তার সবসময় ধারণা ছিল ইন্টারে পড়ুয়া মেয়েটা নিশ্চয়ই বুঝদার হবে। তবে এখন বুঝছে সবাই বুঝদার হয় না, কেউ কেউ অতি আদরে বাচ্চাদের মতনই থেকে যায়, যার জলজ্জান্ত প্রমাণ এই ইরিন সিদ্দিকী। প্রিয়া চোখ মুখ কুঁচকে বেডে বসে আছে। পিয়াস তার সামনে ওষুধের বাক্স নিয়ে বসেছে। এখন প্রিয়ার হাতের আর পায়ের আঘাতে ড্রেসিং করে দেবে। ওষুধ লাগানোর আগেই প্রিয়া মুখ কুঁচকে রেখেছে। তার এমন পরিস্থিতি দেখে পিয়াসের বেশ হাসি পায়। তবে এখন হাসলে প্রিয়া আরো মন খারাপ করবে, বেচারি ব্যথা পেয়েছে, তাকে তো আরো সান্ত্বনা দেওয়া উচিত। তাই পিয়াস পিয়ার পায়ের কাছে বসে তার পরনের প্লাজো হাঁটু পর্যন্ত তুলে দেয়। আচমকা পিয়াসের এমন কাজে পিয়া অনেক লজ্জা পেয়ে যায়। সে আবারও প্লাজো নামিয়ে নিতে চাইলে পিয়াস ধমক দেয়, কি সমস্যা, আবার নামাচ্ছ কেন? আম্মুকে ডাকুন, আম্মু করে দেবে। আমি থাকতে আম্মুকে ডাকতে হবে কেন? আমি পারি না এসব করতে। না মানে চুপ, কোনো কথা না, সোজা হয়ে বসে থাকো। পিয়া ধমক খেয়ে চুপচাপ বসে। পিয়াস তুলোয় করে ওষুধ নিয়ে পিয়ার আঘাতে ড্রেসিং করতে থাকে। প্রথমবার তুলা ছোঁয়াতেই পিয়া ব্যথায় চিল্লিয়ে ওঠে। পিয়াস চমকে উঠে বলে, কি হয়েছে, ব্যথা পেয়েছো? আমি তো জোরে ছোঁয়াইনি। উফ, জ্বলছে, সরান এটা, আমার ওষুধ দেওয়া লাগবে না। আমি হালকা করে দিচ্ছি, ব্যথা লাগবে না আর। পিয়াস এক প্রকার জোর করে পিয়ার পায়ে ওষুধ লাগিয়ে দেয়, পাশাপাশি ফু দিয়ে ব্যথা লাঘব করার চেষ্টা করতে থাকে। আর ততক্ষণে প্রিয়া আজে বাজে পেঁচাল পারতে থাকে, যার বেশিরভাগই ছিল ওই গাড়িওয়ালাকে আমি ছাড়বো না, খারাপ বেটা, আমাকে পঙ্গু বানিয়ে ঘরে ফেলে রেখেছে, আর ডাক্তারকেও ছাড়বো না, ওই একটা খারাপ ওষুধ দিছে, খালি জ্বালা করছে। মুখে এসব বলছে আর মাঝে মাঝে পিয়াসের হাত খামচে ধরছে, তাকে ওষুধ লাগাতেও দিচ্ছে না। নিজের বউয়ের এমন বাচ্চামো দেখে পিয়াস হাসবে না কাঁদবে তা বুঝতেই পারে না। শেষে এক প্রকার সংগ্রাম করেই পিয়ার পায়ে ড্রেসিং করে দেয় পিয়াস। ওষুধ লাগিয়ে পা হাঁটু পর্যন্ত উন্মুক্ত করে দেয়, যাতে হালকা বাতাসে একটু আরাম পায়। আর ব্যথার জায়গায় যত তাড়াতাড়ি শুকাবে ততই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। পিয়াস এবার ওর হাতের কনুইতেও ওষুধ লাগিয়ে দেয়। এবারও পিয়া আগের মতোই ব্যথায় শব্দ করতে থাকে। তাই এবার পিয়াস বলেই ফেলে, এতটাই বাচ্চামো করতে পারো তুমি পিয়া? আমি কি কোনো বাচ্চাকে বিয়ে করেছি? সামান্য ব্যথা নিয়ে এত অভিনয় কিভাবে করছো? অভিনয় করছে সে, এটাকে অভিনয় বলল পিয়াস? প্রিয়ার অনেক অভিমান হয়। সে পিয়াসের দিক থেকে মুখ ফিরিয়ে অভিমানী কণ্ঠে বলে, বিয়ের আগে কেন সেটা মাথায় রাখেননি? আমি কি বিয়ের জন্য জোর করেছিলাম? না, খালি ডেসপারেট হয়ে গিয়েছিলে। যখনই জানলে আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, তখনই পাগল হয়ে তাড়াতাড়ি আমায় হাত করার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলে। এটাকে মোটেও জোর করা বলে না। তুমি তো বিয়ের জন্য প্রস্তুতি ছিলে না। আপনি আমায় টিস করছেন এখন? আপনার তো হেভি সাহস দেখছি। অবশ্যই সাহসী আমি। সাহসী না হলে কি সেনাবাহিনীর মতো পেশায় চাকরি করতে পারতাম আমি? আপনি আমার সামনে থেকে সরুন তো, এসব আর ভালো লাগছে না। তাড়িয়ে দিচ্ছ আমায়? সব ফেলে এতটা পথ আসলাম শুধু তোমার জন্য, আর তুমি আমায় চাচ্ছ না? তাহলে আর কি, তবে চলে যাই। সত্যি সত্যি পিয়াস উঠে তৈরি হতে থাকে। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। পিয়াস এখন তৈরি হচ্ছে কেন? সে তো কথার কথা বলল, তাই বলে সত্যি রাগ করে বসলো নাকি? প্রিয়ার চোখে পানি চলে আসে। পিয়াস তো নিজের মতোই তৈরি হচ্ছিল। সে বাইরের পোশাক পরে আয়নার সামনে গিয়ে নিজের চুলে চিরুনি চালাতে থাকে। তখনই কারো নাক টানার শব্দ শুনতে পায়। পিয়াস থমকে গিয়ে পাশে তাকিয়ে দেখে প্রিয়ার চোখ দিয়ে গলগলিয়ে পানি পড়ছে, আর একটু পর পর সে নাক টানছে। পিয়াস হতভম্ব হয়ে পিয়ার কাছে গিয়ে বসে বলে, আবার কি হলো? এ কি মহা জ্বালায় পড়লাম, এখন আবার কাঁদছো কেন? আপনি এখন চলে যাবেন? আমাকে এই অবস্থায় একা ফেলে চলে যাবেন? আমি কি এমন বলেছি যে চলে যেতে হবে? আপনি একটুও বোঝেন না আমায়। পিয়াস ভুরু কুচকে তাকিয়ে বলে, আমি কোথায় যাচ্ছি? আপনার কাজের জায়গায়। আমি কি একবারও বলেছি সেটা? পিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পিয়াস এসে তার পাশে বসে, তারপর বলে, চলে যাচ্ছি না, ওদের বাসায় পৌঁছে দিয়ে আসি। সন্ধ্যার মাঝে আবার চলে আসবো তো? সত্যি আসবেন তো? আমি আপনার জন্য কিন্তু অপেক্ষা করব। ঠিক আছে, তুমি এক কাজ করো, এখন একটু ঘুমাও। তবে ঘুম আসে না আমার, ভালো লাগছে না এভাবে বিছানায় বসে থেকে। এখন কি চাও তোমায় কোলে নিয়ে নিয়ে ঘুরি? সেটা আদৌ সম্ভব? কেন সম্ভব না? আমি কি মুটি?
অনেক খাই? আমার ওজন বেশি? আরে বাবা, এটা কখন বললাম আমি? তোমার তো পায়ে ব্যথা, ডাক্তার তোমাকে বেড রেস্ট করতে বলেছে, স্বামীর কোলে রেস্ট করতে বলেনি। মনে তো হচ্ছে আমার কোলে ওঠার খুব শখ তোমার। আপনি একেবারে জাতা লোক, অসহ্য মানুষ। প্রিয়াকে লজ্জা পেতে দেখে পিয়া শেষে ফেলে। প্রিয়ার দুগালে হাত রেখে আলতো করে কপালে ঠোঁট ছোঁয়, তারপর বলে, আমার আসতে লেট হলেও হতে পারে, বাসায় যাচ্ছি, বোঝোই তো। আমার আসতে লেট হলেও তুমি খেয়ে শুয়ে পড়ো। প্রিয়া মাথা নাড়লে পিয়াস রুমের বাইরে আসে। সকালে মায়ের সাথে কথা হয়েছে, যেহেতু প্রিয়াকে বেড রেস্ট দিয়েছে, বড় কোনো সমস্যা হয়নি। আশা করা যায় প্রিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই শুধু শুধু এখানে ভিড় করার দরকার নেই। তাছাড়া ইরিন ইমনের প্রাইভেট আছে, কলেজ তো মিস হয়েই গেল। পিয়াস মা ভাই বোনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসে মায়ের পাশে ইরিন বসে, আর পরপর দুটো ছিটে একজন করে বসা ছিল। তাই পিয়াস আর ইমনকে আলাদা করে বসতে হয়। ইমন যেখানে বসে সেখানে আগে থেকে একটা মেয়ে বসা ছিল, তাই ইমন যথেষ্ট দূরত্ব রেখে চুপচাপ বসে থাকে। তবে তার পাশে বসা মেয়েটি তাকে চিনে ফেলে, তাই মেয়েটা কিছুটা উচ্চস্বরে বলে ফেলে, আরে ইমন না, কোথায় গিয়েছিলে? কলেজে যাওনি আজকে? আচমকা নিজের নাম শুনে ইমন পাশ ফিরে দেখে তার পাশে শুভা বসে আছে। পরনে তার সাধারণ ড্রেস। শুভা হিজাব পরে না, তাই মাথার দুপাশে দুটি বেনি করে রেখেছে, গলায় ওড়না ঝুলছে। দেখতে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ইমনের তো মেয়েতে অ্যালার্জি আছে, তাই সে পাশ ফিরে ভাইয়ের দিকে তাকায়। পিয়াস বাসের উল্টো সিটে ইমনের সোজাই বসেছে। পিয়াসকে সামনে তাকিয়ে থাকতে দেখে ইমন কিছুটা নিচু স্বরে শুভাকে বলে, যাইনি কলেজে, আমিও যাইনি। আমি একটা আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম। আমি তো বাহিরে মেসে থাকি, পরিবার থাকে অনেক দূরে। আজকে ফোন করে আমায় আন্টি বললো একটু দেখা করে আসতে, তাই গিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলে? ভাবিদের বাসায়। শুভার এত কথার প্রেক্ষিতে ইমনের ছোট্ট উত্তর পেয়ে শুভা একটু মন খারাপ করে। আজকে প্রাইভেটে যাবে? ব্যাস, তাদের কথা এখানেই সমাপ্ত হয়। ইমন তাকে গুরুত্ব দিচ্ছে না বলে শুভাও আর কথা বাড়ায়নি। ইরিন মেয়েটা কত মিশুকে, আর তার ভাই ইমন একটা আস্ত বেয়াদব। সেদিন তাকে কি ধমকটাই না দিল, আর এখন কেমন ইগনোর করছে, বেয়াদব ছেলে একটা।